আসসালামু আলাইকুম। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই জন্য ওই ভিডিও বানানো। স্বাধীনতা পরবর্তীতে মাগুরা জেলার শ্রীপুর থানা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, কিছুটা জাসদ, কিছুটা হক, কিছুটা সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল বাহিনী, বিভিন্ন ধরনের সংগঠনের সামগ্রিক একটি সন্ত্রাসী সংগঠন মাগুরা জেলার শ্রীপুর থানায় আক্রমণ করেছিল, অস্ত্র গোলাবারুদ লুট করেছিল। কিন্তু সেটি ছিল পুলিশিং ডিসিপ্লিনারি উইকনেস আমি এই জন্য বলছি, স্বাধীনতা পরবর্তীতে পুলিশদের হাতে যে ধরনের অস্ত্র ছিল, অর্থাৎ 303, এই 303 ফায়ার করবার জন্য একবার কাক করলে হয় চেম্বারে বুলেট আটকে যেত, অথবা বুলেটের মাথা চেম্বারে ঢোকার আগেই হ্যাং হয়ে যেত ম্যাগজিনের সাথে, সেটার ফায়ারিং পজিশনে বুলেট যেত না। অনেক যন্ত্রণা, হয়তোবা আবার কক করতে হতো সেটাকে রেডি করবার জন্য। একটি ফায়ার করবার জন্য ধাপে ধাপে কয়েক রাউন্ড এভাবে নষ্ট হতো বা মিস ফায়ার হতো ড্যামেজ রাউন্ডের জন্য। কিন্তু তার থেকেও ভয়ানক পরিস্থিতি ছিল যে 303 ফায়ারের সময় তার বাট বা পিছনের অংশ দিয়ে থুতনিতে এত জোরে বাড়ি লাগে যে অনেকেই অজানা অবস্থায় ওটা ফায়ার করলে অনেকের দাঁত ভেঙে যেত, অথবা এই পাশে হাড় ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য ভয়ে পুলিশ দরকার হয় বলতো যে রাইফেল দিয়ে মারামারি করবো কিন্তু ফায়ার করবো না। ঠিক সেই অবস্থায় এই অস্ত্রের দুর্বলতা ছিল। দ্বিতীয়ত, থানাতে পুলিশ খুব কম থাকতো, 10জন 15জন পুলিশ এক একটি থানাতে থাকতো, মানে সরকারিভাবে। কিন্তু মূলত যাদের ডিউটি 2জন 3জন 4জন ছাড়া সব পুলিশ বাড়িতে চলে যেত, ডিউটির সময় হলে আবার আসতো। কিন্তু 3-4জন যারা থাকতো তারা পায়ে স্যান্ডেল, লুঙ্গি পরে, গায়ে একবার গামছা দিয়ে ওই চেকপোস্ট গেটে বসে ডিউটি করতো একটা রাইফেল নিয়ে, বাকি আর কেউ থানায় থাকতো না। এগুলো পুলিশিং ডিসিপ্লিনারি উইকনেস বা আর্মসের ব্যবহারেই হোক, যে কোনো কারণেই হোক, অভ্যন্তরীণ দুর্বলতার কারণে হোক, এই সন্ত্রাসীরা শ্রীপুর থানায় লুট করে তাদের অস্ত্র গোলাবারুদ লুট করে নেয় এবং পুলিশও নিহত আহত হয়েছিল। কিন্তু সেটা কিন্তু স্বাধীনতার পরবর্তীতে সন্ত্রাসী দ্বারা থানা আক্রান্ত, মাথায় রাখতে হবে। আন্ডারগ্রাউন্ডের সন্ত্রাসী দ্বারা থানা আক্রান্ত। জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এখানেও দেশের পূর্ব অঞ্চলের কিছু অঞ্চল, ঢাকা যাত্রাবাড়ি থেকে শুরু করে টাঙ্গাইল, ওই অঞ্চল দিয়ে কিছু থানা, দক্ষিণ মাগুরা, উত্তর বাংলাদেশ, উত্তরবঙ্গে কিন্তু থানা তেমন একটা লুট হয়নি, আক্রান্ত হয়নি, গোলাবারুদ অতটা ক্ষতিগ্রস্ত হয়নি, পুলিশেরও জীবনহানি এতটা হয়নি, কিন্তু ওই অঞ্চল দিয়ে ব্যাপকভাবে হয়েছে। তো এইখানেটা সম্পূর্ণ উল্টা কিসের জন্য বলছি? এখানে সন্ত্রাসী রাষ্ট্রের কথা চিন্তা করবে। শ্রীপুর থানা রাষ্ট্রের অবৈধ আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীদের দ্বারা দেশপ্রেমিক পুলিশের উপরে আক্রমণ হয়েছিল। আর জুলাই আগস্টে সেই সন্ত্রাসী, দেশদ্রোহী, স্বৈরাচারের অস্ত্রধারী ক্যাডার তথাকথিত পুলিশ বাহিনীর উপরে দেশপ্রেমিক যুবকদের দ্বারা আক্রান্ত হয়েছে। দেশপ্রেমিক যুবক, দেশপ্রেমিক মানুষ সেই সন্ত্রাসী পুলিশদের উপরে থানায় গিয়ে আক্রমণ করেছে, তাদের গোলাবারুদ অস্ত্র লুট হয়েছে এবং তাদের জীবনহানি হয়েছে। সম্পূর্ণ বিপরীতে, যদিও তারা সরকারি পোশাক পরিহিত ছিল, ওই অস্ত্র সরকারি ছিল সব, কিন্তু তারা স্বাধীনতা পরবর্তীর ওই সময়ে 71 থেকে 75 পর্যন্ত যে সন্ত্রাসী সংগঠনগুলো ছিল তাদের মতোই আচরণ করে গেছে এই 15 বছরের স্বৈর শাসকের পুলিশ বাহিনী। তারা আক্রান্ত হয়েছে, এটা যথার্থ। আচ্ছা, এই দুইটি ধাপ। কিন্তু সেই জুলাই আগস্টের পরে ইউনূস সরকার এসে গেছে, পুলিশকে রিফর্ম করবার জন্য অনেক চেষ্টা করে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। তারপরেও 3-4 মাস হয়ে গেল নির্বাচিত সরকার এদেশে, মানে ও ইউনূসের সময় কথায় কোনো কিছু হলেই বলতো নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে সব কিছু ঠিক হয়ে যাবে।
তো 4 মাস হয়ে গেল নির্বাচিত সরকার ক্ষমতায়, হামে হাজার খানেক শিশু মারা গেছে। এইটা যদি ইউনিসেফ সময় হইতো, কয় ধরনের, কয় রকম, কয়ভাবে আন্দোলন হইতো। আপনার যমুনার দিকে কয়বার কয় ধরনের মিছিল ধেয়ে যেত, প্রতি জেলায় ডিসি অফিস ঘেরা হতো, অথবা স্মারকলিপি প্রদান থেকে শুরু করে সুশীল সমাজ একেবারে নিজের হোলের বিসি কেটে হাতে ধরে বলতো আমরা আত্মহত্যা করব। শিশুদের যেভাবে হাম, তথাকথিত হামের দ্বারা হত্যা করা হচ্ছে, একেবারে পরিকল্পিত হত্যা, এটা একেবারে সুচিন্তিত পরিকল্পিত হত্যা। হামে যে শিশু মারা গেল, এটাকে আমি বলবো, অন্য যেটা বলি। 4 মাসের ভিতরে এই সরকারের সময়, একবার নির্বাচিত সরকারের সময় 4 মাসের ভিতরে শখানেক সহচারিক নিহত হয়েছে, 150-র উপরে ধর্ষিত হয়েছে, কেস কালাম মারামারি, বা অনেকেই এটাকে মব বলার চেষ্টা করছে বিভিন্নভাবে। এটা কিন্তু নির্বাচিত সরকারের সময়। কিন্তু সমস্ত কিছু ছেড়ে, সমস্ত ইতিহাস ব্রেক করে দিয়ে জঙ্গল সলিমপুর যে ঐতিহাসিক কলঙ্ক লেপন করে দিয়ে গেল এই নির্বাচিত সরকারের সময়। এইটা যদি তত্ত্বাবধায়ক সরকারের সময় হতো, কি হতো? সুশীল সমাজ, টক শো, আন্দোলনরত দেশপ্রেমিক মানুষের যে ধরনের উচ্ছ্বাস, হাহাকার শোনা যেত, যে ধরনের দেশ হারানোর বেদনা নিয়ে, চেতনা নিয়ে বিলাপ হতো, তারা কেউ কিন্তু কথা বলছে না, চুপচাপ। কারণ একটাই, এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, নির্বাচিত সরকার ক্ষমতা। এবং চট্টগ্রামে সেই এসপি সাহেব যে কিনা, যার কাঁধে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত রেখেছিলেন, সেই এসপি চট্টগ্রামে ঠিক সেই সময় একটি যৌথ বাহিনীর ক্যাম্পে গোলাবর্ষণ, ট্যাঙ্ক দিয়ে তাদের ক্যাম্প একেবারে গুড়িয়ে দেওয়া, আমি খবরে দেখলাম কি ধরনের ফায়ার করা হয়েছে সেখানে, এবং কতটা নিখুঁত পরিকল্পনা করে আক্রমণের রাস্তা তৈরি করা হয়েছে, পিকেটিং করা হয়েছে এমনভাবে যেন বাইরের থেকে পুলিশ দ্রুত না আসতে পারে, বা যে কোনো বাহিনী দ্রুত জঙ্গল সলিমপুরে না ঢুকতে পারে। রাস্তায় ব্যারিকেড করে দিয়ে তাদের লোক দ্বারা পিকেটিং করা হয়েছে, একবার অস্ত্রধারী লোকদেরকে সন্ত্রাসী দ্বারা বসিয়ে রাখা হয়েছে। 450-র অধিক নাকি ছিল সেই ক্যাম্প আক্রমণের সময় সন্ত্রাসীরা। এখন কয়েকটি প্রশ্ন কি আপনার মনে আসে না? বৃহত্তর ওই এলাকায় 450 মানুষকে একত্রিত করা, পরিকল্পিতভাবে একটি ফায়ার পজিশনে গিয়ে, অস্ত্র নিয়ে ফায়ার পজিশনে গিয়ে ফায়ারিং করা, এবং যেভাবে ফায়ারিং পজিশন সাজানো হয়েছে যেন এফেক্টিভ এলাকায় আক্রান্ত হবে কিন্তু তাদের লোক যেন আক্রান্ত না হয়, একেবারে সুচিন্তিত পরিকল্পিত। এবং এর ভিতরে যে অত্যন্ত দক্ষ লোক কাজ করেছে, ম্যাপিং হয়েছে, আপনার গ্রাউন্ড ম্যাপ তৈরি হয়েছে, বা গ্রাউন্ড শিট ম্যাপিং তৈরি হয়েছে পরিকল্পিতভাবে। শ্যাট, বালুতে ক্যাম্প প্রস্তুত করে তার উপরে কোথায় কোন ঘর, কোন অস্ত্র, কোন জায়গায় সেন্টি ডিউটি করে, সমস্ত কিছু ডিসকাস করার পরে পরিকল্পিতভাবে এখানে আক্রমণ করা হয়েছে, সুচিন্তিতভাবে, সুনিশ্চিতভাবে। এর ভিতরে আমরা সন্ত্রাসী বলি কাদেরকে? সিভিলিজম যেসব ছেলেপেলে আছে, তারা যদি শখের বসে বা নিজেকে সেফটির জন্য অস্ত্র ক্রয় করে, বা সন্ত্রাসী কার্যক্রমের জন্য অস্ত্র সংগ্রহ করে, তারা এই ম্যাপিং ওয়ার্ক বুঝবে না। তারা এই ডিসকাশন কি, একটা আক্রমণ করার সময় যে প্র্যাকটিস করা হয়, রিহার্সেল করা হয়, এইগুলো তারা খুব একটা বুঝবে না যদি ট্রেনিংপ্রাপ্ত দক্ষ কোনো লোক তাদের সাথে সম্পৃক্ত না থাকে। এখন বলবেন ট্রেনিং প্রাপ্ত লোক কোত্থেকে আসলো? আপনাদের মনে আছে, 1 বছরও ঘোরেনি, আমলীগের দোসর এক মেজর সাহেব, তিনি চাকরিরত অবস্থায় ঢাকাতে একেবারে হল ভাড়া করে, ডেকোরেশন করে সেখানে এই সন্ত্রাসীদেরকে তিনি ট্রেনিং দিচ্ছিলেন, অস্ত্র প্রশিক্ষণ ট্রেনিং দিচ্ছিলেন, এবং আক্রমণ কোনভাবে কিভাবে করতে হয়, ফায়ারিং পজিশনগুলো কতটুকুন
আড়াল থেকে কতটুকুন গ্যাপ রেখে কিভাবে কোন অস্ত্র বসাতে হয়, কিভাবে ফায়ার করতে হয়, কিভাবে ডিসিপ্লিনারিভাবে কোন অস্ত্র কখন ব্যবহার হবে, কোন অস্ত্র কোন ব্যারাকের উপরে কোন ঘরের উপরে ব্যবহার হবে, এতটা ট্রেনিং প্রাপ্ত ছাড়া সম্ভব না। এবং এইটাই সেই মেজর সাহেব ট্রেনিং দিয়ে আসছিলেন সেই আমলিগের সবচেয়ে ভয়ানক সন্ত্রাসীকে জনগোষ্ঠীকে। তাহলে তিনি যে ট্রেনিংটা দিয়ে গেছেন সেটা যথার্থ এবং প্রয়োগের ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়ে গেল। এবং সেটা কখন? যখন আমাদের দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, বিএনপি সরকার ক্ষমতায়, এবং অত্যন্ত যিনি প্রধানমন্ত্রীকে নিশ্চুপ রেখে তার যে বিহেভিয়ার, তার যে কথা এবং তার যে দুর্দান্ত প্রতাপ প্রতিপত্তি রাজনীতিতে দেখাচ্ছেন এবং বিএনপি সরকারে দেখাচ্ছে দুর্দণ্ড প্রতাপ, তিনি একাই যেভাবে পুরা দলকে নিয়ন্ত্রণ রেখে দলকে কোনভাবে কোন লাইনে কোথায় নিতে হবে পরিচালনা করে যাচ্ছে, একবারে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে, ক্ষমতার বাইরে রেখে তিনি একাই দেশকে পরিচালনা করে রাখছেন। সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সময় তার বৃহত্তর বিভাগীয় জেলায়, তার বাড়ি কক্সবাজার, আক্রান্ত জঙ্গল সলিমপুর চট্টগ্রামের, তাহলে তার বিভাগের ভিতরে এই সন্ত্রাসী সংগঠন কিভাবে সম্ভব হলো? তাহলে তার গোয়েন্দা বিভাগ কি করছে? এতগুলো যে গোয়েন্দা বিভাগ, ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি, এরা কি করছে? এদের দায়িত্ব কোথায়, কোন অবস্থায় আছে? স্বরাষ্ট্রমন্ত্রীর কতটা আন্ডারে এই গোয়েন্দা বিভাগগুলো কাজ করছে, কতটা বিশ্বস্ততার সাথে? এটা কি তার দুর্বলতা, তার দূরদর্শিতা, নাকি সরকারকে বিতর্কিত করতে তার এই পরিকল্পনা? তারেক রহমানকে বিতর্কিত করতে, বিএনপিকে বিতর্কিত করতে, সরকারকে বিতর্কিত করতে, অথবা সরাসরি ব্যক্তি তারেক রহমানকে রাজনৈতিক অপরিপক্ষ, অদূরদর্শী, সম্পন্নহীন, অথবা রাজনীতি পরিচালনার ক্ষেত্রে তার সক্ষমতার যে অপরিপূর্ণতা রয়ে গেছে, বিভিন্ন কারণ থাকতে পারে এর ভিতরে, সেইটা স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জনগণের সামনে দুর্বল করে প্রকাশ করবার জন্য তিনি এই হামলার সাথে জড়িত আছেন এবং এই পরিকল্পনার সাথে তার হাত আছে, এটা বিবেচনা করা উচিত। সরকারের উচিত ছিল, প্রধানমন্ত্রীর উচিত ছিল 24 ঘন্টার ভিতরেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্লোজ করে ফেলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে সাইড করে দিয়ে সেখানে তার যে উপদেষ্টারা আছে তাদেরকে দিয়ে কাজ করানো, তাদেরকে দিয়ে তদন্ত করানো এবং সেখানকার পুনর্গঠন, সন্ত্রাসীদের অভিযান পরিচালনা, অস্ত্র বা সন্ত্রাসীদেরকে ধরবার পরিচালনা কার্যক্রম করবার জন্য। আপনারা অনেকে লক্ষ্য করেছেন, এই রামিসার বাসায় যখন প্রধানমন্ত্রী গেলেন এবং প্রধানমন্ত্রী বসে তার বাবা তার মায়েদের সাথে কথা বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কয়বার উঠে দাঁড়াচ্ছিলেন এবং তিনি তার একাগ্রতা হারাচ্ছিলেন, তার ধৈর্য হারাচ্ছিলেন, এবং প্রধানমন্ত্রী বসে কথা বলছেন, তিনি তাকে বাইপাস করে নিজে ঠেলে উঠে চলে আসবেন। মানে ওখানে তিনি অস্থির। অস্থির কেন? এই অস্থিরতা কিসের জন্য? তার ভিতরে কি কাজ করছে? তার ভিতরে এই ধরনেরই কি কোনো অস্থিরতা কাজ করছিল যে ওইখানে তার সময় দেওয়ার পক্ষে সম্ভব না? প্রধানমন্ত্রীর সাথে থাকে তার সময় দেওয়ার পক্ষে সম্ভব না। তার আরও অনেক কাজ আছে, অনেক পরিকল্পনা আছে, যে পরিকল্পনা সারা দেশে বাস্তবায়িত হচ্ছে তার নিরিখে থেকে, তার আন্ডারে থেকে, সেটা ব্যাহত হচ্ছে। তার জায়গাগুলো বুঝতে হবে, পরিকল্পিতভাবে বুঝতে হবে। আমি 3টি আক্রমণের কথা বলেছি। একটা বলেছি শ্রীপুর থানার স্বাধীনতা পরবর্তীতে পুলিশের অসাহত্যের কারণে সেটা হয়েছিল, সেটা ছিল পুলিশের অসাহত্যের কারণে। জুলাই আগস্টে থানায় আর একটা আক্রান্ত হয়েছিল, সেটা ছিল পুলিশ যখন নিজেই সন্ত্রাসী ছিল সেইটার কারণে। কিন্তু সব কিছুকে ভেঙে দিয়ে র্যাবের মতো, যৌথ বাহিনীর মতো দেশের কাজে তারা নিয়োজিত সবচেয়ে সম্মানিত একটা সংস্থার উপরে যখন সন্ত্রাসীদের আক্রান্ত হলো, এবং এখন নির্বাচিত সরকার, এখন আমাদের কি অন্যভাবে চিন্তা করার সময় নয়? কারা দেশ চালাচ্ছে, দেশের পিছনে কোন শক্তি কাজ করছে,
সবচেয়ে দুঃখিত এবং সেন্সিটিভ বিষয়, অত্যন্ত সেন্সিটিভ বিষয় এই যে কোন দলের ভিতরে কে আছে ডিটেক্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। জামাতের ভিতরে লুকানো কারা বিএনপি আছে, বিএনপির ভিতরে কে জামাতের, কে আওয়ামী লীগের, কে সবচেয়ে ভারতের ঘনিষ্ঠ সহযোগী, একেবারে সরাসরি রয়ের বেতনভুক্ত সরকারের ভিতরে বসে আছে। এই দলের ভিতরে কে কোন দলের ভিতরে কোন দলের লোক বসে কাজ করে যাচ্ছে, এটা ডিটেক্ট করা খুব জটিল হয়ে পড়েছে যেন ইদানিং বোঝা যাচ্ছে। অর্থাৎ দলকে ব্যবহার করছে ঠিকই, কিন্তু তার মানসিকতা এবং তার কার্যক্রম এবং তার উদ্দেশ্য কোন দলের পক্ষে, এই জায়গাগুলো নিশ্চিত করতে হলে আমাদেরকে একেবারে রাজনৈতিক ডাইস পুরা করে নূতন করে তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে। নাহলে বর্তমান 55 বছরের এই পুরানো ডাইজের রাজনীতি, চিন্তাভাবনার রাজনীতি থেকে বের হয়ে আসা সম্ভব না। জঙ্গল সলিমপুরের ঘটনা অহরহ ঘটতে থাকবে, পরবর্তীতে যে কোনো অন্যদিকে হতে পারে। এবং এই সরকারের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা আমেরিকার পক্ষে বলবো না, আমেরিকার বাইরে থেকে পার্শ্ববর্তী দেশের হয়ে কে কাজ করছে এবং সরাসরি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে কারা ভূমিকা রাখছে, আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে কারা শক্তি যোগাচ্ছে এদেশেই বসে, আওয়ামী লীগের পক্ষে কারা 24 ঘন্টা বয়ান আওড়াচ্ছে এই ইউটিউবে ফেসবুকে, এই আওয়ামী লীগ আসলো, শেখ হাসিনা আসলো, এই আগস্টে আসছে, এই তারা ভিসা চাচ্ছে, এই তারা এই করছে সেই করছে, সংগঠন গোছাচ্ছে। এই বয়ানগুলো এই দেশের মানুষ বসে আওয়ামী লীগকে মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করছে, মানসিকভাবে তারা শক্তি যোগানোর চেষ্টা করছে এবং সরকারের কারা এটা নীরবে নিশ্চুপে সহ্য করে নিচ্ছে, সহ্য করে যাচ্ছে এবং এর বাইরে তো কোনো পদক্ষেপ নিচ্ছেই না, বরং টেবিলের নিচে দিয়ে তারা তাদের হাত মিলিয়ে রাখছে। এই জায়গাগুলো যদি পরিষ্কার না হয়, সলিমপুরের মতো ঘটনা অহরহ হবে, থানাও আক্রান্ত হয়ে যেতে পারে এবং যখন মানুষ স্বস্তি চাচ্ছিল, নীরবতা চাচ্ছিল, ঠিক তখন দেশ এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দ্বারা আক্রান্ত হলে যেমন অর্থনৈতিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের উপরে ক্ষতিগ্রস্ত হবে, আন্তর্জাতিকভাবে দেশকে যে জঙ্গি রাষ্ট্র হিসাবে আওয়ামী লীগ বারবার প্রকাশ করতে চাচ্ছিল, বিএনপি ক্ষমতায় আসলে বা জামাত ক্ষমতায় আসলে এদেশ জঙ্গির রাষ্ট্রে পরিণত হবে, সেইটাকে প্রকাশ করবার জন্য আন্তর্জাতিকভাবে যে পরিকল্পিতভাবে সুচারুভাবে সেই দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কার্যক্রমকে দৃষ্টিগোচরিত করে আনতে চাচ্ছে, সেই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। আসলে বিশ্বাস করব কাকে? গোলাম মাওলার উনি ওই ফজলুর রহমানের একটি কথার উক্তিকে তিনি টেনে এনেছেন যে এখন তার স্ত্রীকেও বিশ্বাস করতে ভয় পাচ্ছে যে ঘরের স্ত্রীও না জামায়াত। হ্যাঁ, এটাই হয়ে দাঁড়িয়েছে সঠিক। জামাত গাছে পাতায় ডালে শিকড়ে বাকড়ে আপনার নিঃশ্বাসের সাথে আপনার পেটে ঢুকছে, আপনার দৃষ্টির সাথে আপনার কঠোরে ঢুকছে, সর্বক্ষেত্রে জামাত। কিন্তু রাষ্ট্র শাসন করছেন তো আপনারা, রাষ্ট্র শাসন শক্তি তো আপনাদের। এইটা যদি অন্য সময় হইতো তাহলে নির্ঘাত এর সমস্ত দায় দায়িত্ব জামাতের ঘাড়ে গিয়ে পড়ত। গতকাল সংবাদে দেখলাম সেই সন্ত্রাসীদেরকে ধরা হয়েছে। এখন এ নিয়ে আমি যদি প্রশ্ন করি, সেই সন্ত্রাসীরা কারা? বাংলাদেশের একটি মানুষও কি আপনি দেখাতে পারবেন যে তার রাজনৈতিক পরিচয় ছাড়া অন্য কোনো পেশাগত যাই পরিস্থিতি থাক, নাগরিক হিসাবে সে রাজনৈতিক যে কোনো দলের পরিস্থিতি ছাড়াও নিরপেক্ষ বলে পরিচিত? অসম্ভব, একজন লোক না। তাহলে এতগুলো মানুষ সন্ত্রাসীরা ধরা পড়লো, তারা কোন দলের? একটি বারো সরকার বা মিডিয়া সেটাই সামনে আনেনি যে তারা কোন দলের সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের কি নিজস্ব তারা কোনো সংগঠনের সদস্য, কোনো রাজনৈতিক, নাকি কোনো সশস্ত্র সংগঠন, নাকি তারা অস্ত্রের জন্য আক্রমণ করেছে, নাকি তারা ওই এলাকা জুড়ে নতুন কোনো রাষ্ট্র গঠন করতে চায়, নাকি ওই এলাকা দিয়ে তাদের সন্ত্রাসের স্বর্গরাজ্য একটি আলাদা
দেশের ভিতরে আলাদা একটি এমন রাজ্য গঠন করতে চায় তারা, যেখানে তারা অবাধে সন্ত্রাস, পাচার, মাদক, অপহরণ নির্বিঘ্নে ঘটাতে পারে সেই ধরনের একটি অঞ্চল গড়ে তুলতে চান। এই জায়গাগুলো এখনও কিন্তু পরিষ্কার নয়। দৃষ্টি প্রশ্ন তো হতেই পারে যে যারা এখানে এই ধরনের কর্মকাণ্ড চালিয়েছে তারা সবাই এককভাবে বিএনপির সদস্য, বিএনপির দলের লোকজন। তারা বিএনপি ছাড়া অন্য দলের লোক এত সংগঠিত হয়ে একটি সুসজ্জিত ক্যাম্পের উপরে, যৌথ বাহিনীর ক্যাম্পের উপরে আক্রমণ করা আদতেও কি সম্ভব কিনা? কেন পরিষ্কার করছে না সরকার? তাহলে সরকারের দুর্বলতা আছে। আর সরকার এই ক্ষেত্রে ডিপেন্ড করে স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সরকারের আরও কিছু প্রশ্ন উত্থাপন করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করা উচিত কেন তিনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। পুলিশ কি জানতো না? পুলিশ জানতো, এবং এর সাথে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা শতকরা 50 জন জড়িত আছে। যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হোক এবং তাদের সরাসরি জনসম্মুখে কথা বলবার সুযোগ দেওয়া হোক। তারা কাদের দ্বারা উৎসাহিত হয়েছে, কাদের দ্বারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে, কাদের দ্বারা ফায়ারিং পজিশনগুলোর উপরে যে বিশেষ ট্রেনিং, অস্ত্র পরিচালনার উপরে, অস্ত্র স্থাপনের উপরে, এবং আক্রান্ত ক্যাম্পে যে ফায়ারিং, তাদের ডিফেন্সিভ এলাকা, তাদের যে অস্ত্রের পজিশনগুলা ওখানে তৈরি করেছে বা নির্বাচন করেছে, এটা স্বাভাবিক যে কোনো সিভিলিজন ব্রেন কাজ করবে না, পারবে না। তারা কারা জড়িত আছে সেগুলো প্রকাশ করা হোক, বাইরে আনা হোক, এবং সরাসরি এই তদন্তের স্বার্থে যদি কোনো শক্তিশালী সংগঠন থাকে স্বরাষ্ট্রমন্ত্রীকেও প্রশ্নের আওতায় আনা হোক, তদন্তের আওতায় আনা হোক, তাকেও যেন দৃষ্টির আওতায় আনা হোক। তাহলে দেশ রক্ষা পাবে, ভবিষ্যৎ রাষ্ট্র নিরাপদ থাকবে। না হলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে দেশ আইনশৃঙ্খলা বাহিনী এবং এই সন্ত্রাসীদের, অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে কতটুকু নিরাপদ আমাদের ভাববার সময় এসেছে। ভেবে দেখবেন সবাই। আসসালামু আলাইকুম।